দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, আইনি নয় ব্যক্তিগত আক্রোশে আওয়ামী লীগকে দূরে রাখা হচ্ছে নির্বাচন থেকে। চাঞ্চল্যকর তথ্য দিলেন জিএম কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তারেকের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন ইউনূস। প্রিয় দল জামাতের কি হবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হান্নান মাসুদের ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস। বেকার হান্নান মাসুদের সম্পদ ৯৮ লাখ টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাজধানীতে মব করে এবার আইনজীবীকে খুন। জনমনে প্রশ্ন, নির্বাচন হবে তো? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কুমিল্লায় ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে দেখা গেছে, আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশিরভাগ মানুষ। এই জরিপে বলা হয়, নির্বাচনে আওয়ামী লীগকে চায় দেশের ৭০% মানুষ। এ থেকে স্পষ্ট আওয়ামী লীগের জনপ্রিয়তা কেমন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং ব্যক্তিগত আক্রোশ থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখছেন। এই আক্রোশের বহিঃপ্রকাশ সম্প্রতি স্পষ্টভাবে ফুটে উঠেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্যে। গত বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে গণমাধ্যমের সাথে আলাপকালে নজরুল ইসলাম খান তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো রেহাই পাবে না। তার এই বক্তব্য থেকে স্পষ্ট, দীর্ঘ সময় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখা এবং কারান্তরিত রাখার বিষয়টি বিএনপি নেতারা ব্যক্তিগত প্রতিহিংসা হিসেবেই দেখছেন। নজরুল ইসলাম খানের এমন বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিএনপির এই ব্যক্তিগত চোট ও গত ১৫ বছরের দমনপীড়নের স্মৃতি কি তবে আওয়ামী লীগকে আগামী নির্বাচন থেকে দূরে রাখার প্রতি নিয়ামক হিসেবে কাজ করছে? ডক্টর ইউনূসের সরকার যদিও বলছে তারা সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি করছে, কিন্তু আওয়ামী লীগকে বাইরে রেখে সেই নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন দলটির সমর্থকরা। অন্যদিকে তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসার পর বিএনপির রাজনীতিতে যে কঠোর অবস্থান দেখা যাচ্ছে, তাতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ আপাতত নেই বললেই চলে। সমালোচকদের মতে, আইনি লড়াইয়ের চেয়েও বেশি রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে আওয়ামী লীগকে মাঠছাড়া করার কৌশল নেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং এর পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া সেই আক্রোশের আগুনে ঘি ঢেলেছে, যা আগামী দিনের নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের হাত ধরে রাজনৈতিক দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বিএনপি নেতা তারেক রহমান, যার দীর্ঘ ১৭ বছর নির্বাসন জীবনের অবসান ঘটে গত ২৫ ডিসেম্বর। সরকারের পক্ষ থেকে তার প্রতি দেখানো আইনি ও প্রশাসনিক নমনীয়তা রাজনৈতিক মহলে এই আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইউনূস কি তবে তারেক রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের পথেই প্রশস্ত করছেন। যদি তাই হয়, তবে ইউনূসের প্রিয় দল জামাতের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে তা নিয়ে জনমনে কৌতূহল বাড়ছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে। গত কয়েক মাসে তার বিরুদ্ধে থাকা আওয়ামী লীগ আমলের অসংখ্য মামলা, বিশেষ করে ২১ আগস্ট গ্রেনেড মামলা সহ বড় অভিযোগগুলো থেকে আদালত তাকে খালাস দিয়েছে। তবে তারেক রহমানের এই শক্তিশালী প্রত্যাবর্তনের পর রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন জামাতে ইসলামের দিকে। জুলাই আগস্ট আন্দোলনে জামাতের সক্রিয় অংশগ্রহণ থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জোটের ভবিষ্যৎ বিএনপি ও জামাতের দীর্ঘদিনের রাজনৈতিক সখ্য থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে কিছু কৌশলগত দূরত্ব পরিলক্ষিত হয়েছে। তারেক রহমান এককভাবে ক্ষমতা সংহত করতে জামাত ক্ষমতায় কতটুকু অংশীদার হতে পারবে তা নিয়ে দলের ভেতরে বাইরে আলোচনা চলছে। ভোটারদের মেরুকরণ, তারেক রহমান দেশে ফেরার বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে জামাতের ভোট ব্যাংক বা রাজনৈতিক প্রভাব কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে কিনা সেটিও দেখার বিষয়। এদিকে নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য প্রকাশ করার পর ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আব্দুল হান্নান মাসুদ।
নোয়াখালী ৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার দাখিলকৃত সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে ছাত্রনেতা হিসেবে নিজেকে বেকার দাবি করলেও তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৮,৩৯,৬৫৬ টাকা। এই তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহলে তার আয়ের উৎস নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। হলফনামায় তথ্য অনুযায়ী হান্নান মাসুদের কাছে বর্তমান নগদ টাকা রয়েছে ৩৫ লাখ, যা তার অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকের তুলনায় ১৮ গুণেরও বেশি। তার বাবার হাতে নগদ রয়েছে ১,৯৩,০০০ টাকা। এছাড়া বাৎসরিক আয়ের ক্ষেত্রেও তিনি বাবাকে ছাড়িয়ে গেছেন, তার বার্ষিক আয় বাবার আয়ের ৩ গুণেরও বেশি। এই বিপুল পরিমাণ অর্থ সম্পদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে ছাত্র অবস্থায় টিউশনি, ব্যবসা ও বিয়ের উপহার থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি এই সম্পদ গড়েছেন এবং হলফনামায় তিনি কোনো তথ্য গোপন করেননি। এখন এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠেছে যে ছাত্র আন্দোলনের আদর্শের কথা বলা একজন নেতার জীবনযাত্রায় এত দ্রুত পরিবর্তন ও কোটি টাকার কাছাকাছি সম্পদ অর্জন কীভাবে সম্ভব হলো। হান্নান মাসুদের এই সম্পদের পাহাড়কে নেটিজেনদের অনেকে বিপ্লব পরবর্তী হঠাৎ পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছেন। বাবার সাথে টিন শেড বাড়ি থাকা এই তরুণ নেতার হঠাৎ কোটিপতি হওয়ার বিষয়টি এখন নির্বাচনী মাঠে তার সততা ও স্বচ্ছতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। আব্দুল হান্নান মাসুদের কাছে হলফনামা ও আয়ের তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ছাত্র অবস্থায় টিউশনি করে ভালো পরিমাণ টাকা আয় করেছি, পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছি। আবার আমার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত ১ বছরে অনেক গিফট পেয়েছি। আমি আমার হলফনামায় যে মোট আয়ের কথা উল্লেখ করেছি সেটি সত্য, হলফনামায় কিছুই লুকাইনি।